একটি সভা করলেন দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডলকে উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি সভায় বক্তব্য রাখেন তিনি এবং সেখানে বলেন বিজেপির 2019-এ হিংসায় খুন হয়েছিলেন এই তিনজন এবং তিনজনকে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি করা হল। দেখুন, ওটা সম্পূর্ণ ওনাদের বিষয়। ওনারা যে কোনো ঘটনাকে কিভাবে দেখান, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব অথবা মানে অন্য কোনো কারণে, রাজনীতির বাইরের কোনো কারণে মৃত্যু, কারুর আত্মহত্যা, এইগুলো নিয়ে ওনারা যে ধরনের উৎসাহ করেন, ওনারাই কোথাও প্রভোগ করেন, সেখানেও কখনো কখনো নিজেদের গণ্ডগোলে নিজেরা জড়িয়ে পড়েন। তো ফলে এইসব নিয়ে ওনারা রাজনীতি করতে নেমেছেন। ওখানে তৃণমূল কংগ্রেস ওই বিজেপিকে কোথাও বাড়তি কোনো অত্যাচার করেছে বা তৃণমূল কংগ্রেস তরফ থেকে কোনো উল্টো কাজ হয়েছে, এরকম কোনো খবর ছিল না। কোনো স্থানীয় গণ্ডগোল, নিজেদের মধ্যে কোথাও কোনো এলাকার কোনো গণ্ডগোল, কার ব্যক্তিগত আত্মহত্যা, কার ব্যক্তিগত কোনো মানে এদিক ওদিক সম্পর্কজনিত বা রেষারেষিতে, আগের দিন তো দেখা গেল জমি নিয়ে বিবাদ, সেটাকে ওরা একভাবে চালালো। ফলে এইভাবে ওরা যে কোনো মৃত্যু নিয়ে সেই রাজনীতিগুলো করে থাকে। ওদের একটা মঞ্চ বাঁধার কারণ চাই, সে মঞ্চ বাঁধার কারণ নিয়ে কি হাজির হয়েছিল। ওই সভা থেকে আরো বলেছেন যে বিজেপি যেদিন ক্ষমতা আসবে পরদিন থেকে 1000 টাকাটা 3000 টাকা হয়ে যাবে, অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের কথা বলেছেন, এবং আবাস যোজনায় 3 লক্ষ টাকা করে দেওয়া হবে। তো এইগুলোতে এর আগে তাহলে ওনারা ভিখারি, অনুদান এগুলো বলছিলেন কেন? যদি এখন কেউ বলেন আমরা ক্ষমতায় এলে এত টাকা দেব, তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ইনোভেশনটা দেখিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার মা বোনেদের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডারটা চালু করলেন, তখন বিরোধিতা করেছিলেন কেন? আর তখন যদি বিরোধিতা করেছিলেন, তাহলে আজকে বাড়াবার কথাটা আসছে কোথার থেকে? বাড়িয়েছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ই বাড়িয়েছেন। তো আবাসের টাকাটা দিন না, কে বারণ করেছে? 100 দিনের টাকাটা দিল্লি থেকে এনে দিন না। বাংলার যেটা বকেয়া, বাংলার মোট 1,70,000 কোটি টাকা বকেয়া, তো সেগুলো বাংলাকে এনে দিন না। আপনারা যদি বাংলার রাজনীতিবিদ হন, কেন্দ্রে যে দল ক্ষমতায় রয়েছে তার এখানকার নেতৃত্ব হন, তো বাংলার টাকাগুলো এনে দেওয়ার জন্য আপনাদের ক্ষমতায় আসার কি দরকার? বরং এনে দিয়ে বলুন যে আমরা এনে দিলাম। তো সুতরাং এইভাবে বাঙালি জানে, বাংলার যারা থাকেন বঙ্গবাসী জানে যে বিজেপির এই নেতারা এই ভুয়ো প্রতিশ্রুতি, কথার জাগলারির উপর থাকেন, এরা বন্ধু নন। চাকরি চুরি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যোগ্যরা রাস্তায় বসে আছে আর অযোগ্যরা, একজন অযোগ্য মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায় দখল করে চেয়ারে বসে আছেন। দেখুন, এগুলো সব উনি যখন যে সময়ের অভিযোগ যেটুকু আমরা দেখতে পাচ্ছি, তো সেই সময় তো শুভেন্দুবাবু নিজে তৃণমূল কংগ্রেসে শুধু এই মন্ত্রিসভার সদস্য নন, তার সঙ্গে তিনি একাধিক জেলায়, তাঁর কথাই কার্যত শেষ কথা ছিল, দলের অন্যতম ক্ষমতাশালী এবং প্রভাবশালী নেতা। তো ফলে সেই সময়ের দিকে যদি আঙুল তুলতে হয়, তো তাহলে তো তার মধ্যে অভিযুক্তের মধ্যে তো আপনি যে জমানায় আঙুল তুলছেন সেই জমানায় তো আপনি বন্ধনে যুক্ত। পার্থ চট্টোপাধ্যায় যখন মন্ত্রী ছিলেন, আপনিও তো তখন মন্ত্রী ছিলেন। তো সুতরাং এই কথাগুলো কোনো কাজের কথা নয়। বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা অনেক বেশি ঘটে। এখানে কয়েকজনের কোনো ভুল বা কয়েকজনের অন্যায়, কয়েকটা অনিয়মের জোর করে কোর্টকে বিভ্রান্ত করিয়ে এখানকার এই রামবাম আইনজীবীরা এত লোকের চাকরি খেয়েছে। সেই তাদের চোখের জল, জীবন যন্ত্রণার উপর দাঁড়িয়ে তাদের আবেগকে বিপথে পরিচালিত করে রাজনীতি করতে চাইছেন এই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন যে শেখ শাহজাহান সহ যারা জড়িত ছিলেন তাদের ফাঁসি যাতে হয় সেই আবেদন করবেন কোর্ট খুললেই, এই সামার ভ্যাকেশন শেষ তো করুন না, কোনো অসুবিধা নেই তো। ওনার যা যা আবেদন করার আছে, ওনার যা যা বলার আছে, ওনার কোর্টে তো উনি মাঝে মধ্যেই যান, কথায় কথায় যান কোর্টে, তো যাবেন, কোর্টে বলবেন। তা সেটা নিয়ে আপনি আপনার আর বাইরে বলে কি লাভ আছে? যদি মনে হয় তাহলে কোর্টে যাবেন। আরে কারুর ফাঁসি চাইলেও তো তার তো মানে কেন চাইছেন আইনি তার গোটা বিষয়টা রাখতে হবে। ওনার যদি মনে হয় উনি কোর্টে যাবেন। একই সঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে এই সমস্ত বেপরোয়াদের যদি জব্দ করতে হয় তাহলে শুকনো লঙ্কা জ্বালিয়ে সেই দোয়া এদের নাকে ঢোকাতে হবে। একমাত্র বিজেপিই পারে 26-এ ক্ষমতা এসে এটা করতে। তাহলে সেগুলো উত্তরপ্রদেশের উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, মণিপুর,
গোটা রাজ্যটা জ্বলছে, আবার নতুন করে অশান্তি শুরু হয়েছে। তা বিভিন্ন জায়গা যেখানে বিজেপি শাসিত লোকজন, মানে বিজেপি শাসিত রাজ্যে লোকজন এরম অত্যাচার চলছে, অশান্তি চলছে, নারী নির্যাতন চলছে, তো সেইগুলোকে থামিয়ে তারপর দেখান না সেই জায়গাগুলো চলছে কি করে। ওড়িশায় এসব ঘটনা ঘটছে কি করে, ওড়িশায় এসব ঘটনা ঘটছে কি করে, উত্তরপ্রদেশে পরপর শিশু ধর্ষণ এইসব চলছে কি করে। তো এই কথাগুলো এখানে বড় বড় কথা না বলে সেখানে দেখেন, এখানে অতীতে যা হতো বাম জমানায়, বামতলা, ধানতলা, বিজন সেতু, এগুলো এখন নেই। খারাপ ঘটনা কমে গিয়েছে, আমরা চাই একটাও না হোক, কিন্তু বাংলা আগের থেকে ভালো আছে, অন্য রাজ্যের থেকে ভালো আছে। শুভেন্দুবাবুরা অকারণ কুৎসা করে বেড়াচ্ছে। আজকে বিজেপি বেঙ্গল তাদের এক্সান্ডেলের তরফে একটি পোস্ট করা হয়েছে, যেখানে বলা হচ্ছে খড়দার এক তরুণীকে হাওড়া এক যুবক ও তার মা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ দেওয়ার নাম করে দেখুন, এগুলো একটা সম্পূর্ণ মানে রাজনীতির বাইরের সামাজিক কোনো অভিযোগ। সমাজের মধ্যে বহু ভালো কাজ হয়, আবার কিছু খারাপ বদমাইশ লোক আছে, বিভিন্ন চক্র কাজ করে, তো সেগুলোকে কমিয়ে আনা হচ্ছে, সেখানে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। খারাপ ঘটনা অবশ্যই খারাপ, কিন্তু সবসময় তার সঙ্গে পুলিশ প্রশাসন বা দল এগুলোর কোনো বিষয় নয়। কিন্তু অভিযুক্ত তরুণী মানে মহিলার সঙ্গে ছবি দেখা যাচ্ছে তৃণমূলের বিভিন্ন। আরে তৃণমূল একটা বড় দল, তার সঙ্গে যারা আছেন, তা কে কোথায় সমাজে কার সঙ্গে মিশছে কি করছে তার উপর দাঁড়িয়ে তো গোটা দলের বিচার হতে পারে না, এটা কোনো কথা হলো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এমন ব্যবসায়ীদের ছবি আছে যারা দেশের ব্যাংকের লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে বাইরে পালিয়ে গেছে। তার মানে কি নরেন্দ্র মোদী লুট করেছে নাকি লুটের ভাগ পেয়েছে, কোনটা বলতে চান আপনারা? তো ফলে কার সঙ্গে কি ছবি আছে তার উপর দাঁড়িয়ে কোনো বিচার চলে না। কিন্তু বিজেপির তরফে যে পোস্ট করা হয়েছে, যেহেতু ছেলেটি অন্য ধর্ম থেকে বিলং করে, ধর্মীয় রং লাগাইয়ে এই সব ব্যাপারে এই ধর্মের রংটা চলতে পারে না, এটা কথায় কথায় মানে কি? দেখুন, সব ধর্মেই ভালো মানুষ আছে, সব ধর্মেই খারাপ মানুষ আছে, তো তার মানে খারাপ কেউ করে থাকলে ওটা অমুক ধর্মের লোক খারাপ করেছে। আরে অপরাধটাকে খারাপ বলুন, অপরাধীকে খারাপ বলুন, তার ধর্ম নিয়ে টানছেন কেন? কোনো ধর্ম কোনো খারাপ কাজ করতে শেখায়নি, এই খারাপ কাজগুলো মানুষ করে। আপনি হিন্দু ধর্ম বলুন, মুসলমান ধর্ম বলুন, মানে ইসলাম ধর্ম বলুন, খ্রিস্টান ধর্ম বলুন, যত ধর্ম আছে, ধর্ম খারাপ কাজ করতে শেখায় না। ফলে দয়া করে কে কোথায় খারাপ কাজ করছে তার ধর্মটা খুঁজতে যাবেন না। গতকাল আপনাদের রাজ্যের মন্ত্রিসভার সদস্য প্রিয়া দাখিল তিনি মোদীকে কাপুরুষ বলেছিলেন সেনার কৃতিত্ব মোদী নিজে নেওয়ার চেষ্টা করছেন। আজ বিজেপি নেত্রী যিনি রয়েছেন তিনি আজকে অভিযোগ করেছেন যে ইউসুফ পাঠানকে পাঠানো হয়েছিল, তাতে ওনার দুঃখ হয়েছে। এরপর রাস্তায় যখন বেরোবেন তখন লোকে আপনার দিকে আঙুল তুলে বলবে সিঁদুরকে অপমান করেছিল, এটা আপনাদের শুনতে হবে। তো অপ্রাসঙ্গিক কথাবার্তা, দল ঠিক করবে। ইউসুফ পাঠান, তৃণমূল কংগ্রেস থেকে সর্বদলীয় প্রতিনিধি দলে কে যাবে সেটা তো বিজেপি ঠিক করবে না। তাহলে বিজেপি থেকে কে যাবে সেটা কি তৃণমূল ঠিক করবে? কি মামার বাড়ির আবদার নাকি? সর্বদলীয় প্রতিনিধি দল মানে যে দল যাকে ঠিক করবে। সর্বদলীয় প্রতিনিধি দল বিজেপি ঠিক করে দিচ্ছে তৃণমূলের কে যাবে, তার সঙ্গে গিয়ে মিটিং করছে, এটা হয় নাকি কখনো? তৃণমূলকে অ্যাপ্রোচ করতে হবে, আপনাদের দল থেকে আমরা একজনকে নেব, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যতম ব্যক্তিকে পাঠিয়েছেন, বেস্ট পারফর্মার অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন কদিন আগে আর এখন নরেন্দ্র মোদী মুখে সেই ভাষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দক্ষতার সঙ্গে ভারতবর্ষের কণ্ঠস্বর প্রতিধ্বনিত করেছেন সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসাবে একাধিক দেশে সফর করে, তাদের তো প্রমাণিত ঠিক ঠিক লোককেই তৃণমূল কংগ্রেস নেত্রী পাঠিয়েছেন। সেখানে ওনাদের দুঃখ হচ্ছে কেন তাতে? বাংলাদেশে ভারতী ঘোষ এই প্রসঙ্গে বলছেন যে ফিরাদ হাকিমকে আপনার যদি এতই দুঃখ হয়ে থাকে আপনি পাকিস্তানে চলে যান, ওখানে আপনি ভালো থাকবেন, কিন্তু আপত্তিকর কথাবার্তা। নজরে ভেসে থাকার চেষ্টা করছেন, ভেসে থাকার চেষ্টা করছেন, কারণ অনেকদিন বাদে তাকে দেখা গেছে। হ্যাঁ, আবার তিনি আসিয়াছেন ফিরিয়া, তো সুতরাং অনেকদিন বাদে তাকে দেখা গেছে, মানে সেই জন্য একটু দু একটা ডায়লগ দিলে যদি নজরে ভেসে থাকা যায়, ওনাকে সেই চেষ্টা করেছেন। কাকদ্বীপের ভোটার তালিকায় বাংলাদেশের নাম, বাংলাদেশের নাগরিক। আমরা আবার বলছি, আপনি কি জানেন মানে এর মধ্যে বাংলাদেশ, এই যে বাংলাদেশের নাম, তার মানে তো বাংলাদেশ থেকে ঢুকছে। আমাদের প্রশ্নটা হচ্ছে ঢুকছে কি করে? বাংলাদেশ থেকে ঢুকে
সীমান্ত দিয়ে ঢুকে এখানে জনবহুল এলাকায় মিশে গিয়ে হয়তো কেউ কোথা দিয়ে কোনোভাবে একটা কিছু বার করলো, বা কোনো দুষ্টচক্র দিল, কেউ ভুল করে করলো। আরে ঢুকলো কি করে? গোড়ায় আসুন। শুধু বাংলা নয়, কদিন আগে ত্রিপুরায় ধরা পড়েছে আবার আগরতলা রেল স্টেশন থেকে 4 জনকে ধরেছে। তারা ত্রিপুরায় ঢুকেছে এবং সেখান থেকে তারা অন্যদিকে, আগের যেমন দিল্লিতে আসতে যাচ্ছিল, কলকাতায় আসতে যাচ্ছিল, তারা আবার ট্রেন ধরছিল। 4 জনের, একজনের নাম মোহাম্মদ বিলাল, একজন সালমা বেগম, একজন মোহাম্মদ নাইম, একজন মোহাম্মদ আলী। 4 জনই বাংলাদেশ থেকে আসছিল, ত্রিপুরায় ঢুকেছিল, কলকাতা বা দিল্লি কোনো ট্রেন ধরার চেষ্টা করছিল। কি করে ঢুকলো? সীমা তো বিএসএফ, অমিত শাহের। বাংলাদেশে তো এই থেকে যদি ঢুকতে হয়, বাংলাদেশ থেকে যদি ঢুকতে হয়, তা বিএসএফ কি করছিল? ত্রিপুরা তো বিজেপির, তাহলে সেখানে ঢুকলো কি করে? ফলে আসলে বাংলা ভোটার তালিকা বা ইত্যাদি কোনো একটা কাগজ তৈরি করা, এগুলো তো পরের কথা। সীমান্ত থেকে ঢুকছে, এটাই তো বিজেপির ফেলিওর। বলছি ডিওয়াইএফআই এর নতুন একটা কর্মসূচি শহর ভিত্তিক, যে পাড়ায় পাড়ায় খবর দাও, পাড়ায় পাড়ায় রটিয়ে দাও, পুকুর ঘাটের খবর দাও। নতুন কর্মসূচি নিয়ে শহরাঞ্চলে নামছে ডিওয়াইএফআই 26কে সামনে রেখে। অর্ধেক যা পুকুর ছিল সেগুলো তো সিপিএম এর জমানায় ভরিয়ে দিয়ে গেছে, আবার এখন কি খুঁজছে ওরা? সিপিএম জমানায় যত পুকুর ভরাট হয়েছে, সিপিএম জমানায় যত প্রাকৃতিক সম্পদের সর্বনাশ হয়েছে, মমতা ব্যানার্জির স্লোগান হচ্ছে জল ভরো জল ধরো, নতুন করে পুকুর কাটো এবং সেখানে এই জল ধরে রাখো। কেন করতে হয়েছে? তার কারণ আমাদের যত জলাশয় ছিল, আমাদের যত পুকুর ছিল, এগুলো তো সিপিএম এর জমানায় সর্বনাশ করে দিয়ে গেছে। সেই জন্য তৃণমূল কংগ্রেসকে বলতে হয়েছে জল ভরো জল ধরো। তারা এখন এইসব নাটক করলে হবে? বলে একটা পলিটিক্যাল কোশ্চেন, সেটা এতক্ষণ কি ছিল? কিছু পলিটিক্সের বাইরেও কোশ্চেন ছিল। সেটা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তারা পাল্লা দিয়ে কখনো হাওড়া গ্রামীণ, কখনো বনগা, বিভিন্ন জায়গায় তেরঙ্গা যাত্রা করছে। তেরঙ্গা যাত্রা যেমন একদিকে মোদী সরকারের সাফল্য দেওয়া তুলে ধরছে, অন্যদিকে মুসলিম তোষণ করা হচ্ছে বলে রাজ্য সরকারকে কাজ করায় তুলছে। এই যে ওরা স্ট্র্যাটেজি নিয়েছে, আদৌ কি কোনো ফল হবে বলে মনে করেন? কোনো ফল হবে না। তার কারণ হচ্ছে বেসিক মানুষকে যেটা আমাদের দিতে হয় সেটা হচ্ছে রুটি কাপড় আর মাখান। তার জীবনযাত্রাটাকে ঠিক রাখা, তাকে আর্থিকভাবে, সামাজিকভাবে, পরিবেশগতভাবে সুরক্ষিত রাখা, সসম্মানে রাখা। তো সেটাই তো বিজেপি করছে না। একটা পরিবারকে তার প্রাপ্য টাকা দিচ্ছে না। 100 দিনের টাকা দেয়নি, মমতা ব্যানার্জিকে দিতে হয়েছে। বাড়ি দেয়নি, মমতা ব্যানার্জিকে দিতে হয়েছে। বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না। বিজেপি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কোনো কাজ করে না। তারা শুধুমাত্র এই ধর্মীয় উস্কানি, ভেদাভেদ এসবের উপর আছে। বাংলার মানুষ সেটা বোঝেন। সেই কারণেই এরা বাংলার মানুষকে তার সম্মান, তার সংস্কৃতিকে সম্মান, তার প্রাপ্য আর্থিক অধিকার, সামাজিক অধিকার যদি না দেন, তাহলে তারা যতবার যিনিই আসুন, যিনি হাঁটুন, যিনি ভেদাভেদের রাজনীতির সব উস্কানিমূলক ভাষণ দিন, বাংলায় এর কোনো প্রভাব পড়বে না। দাদা, এটা রেশ ধরে প্রশ্ন করি, শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে 500 টাকায় শাখা পলা বিকিয়ে দেবেন না। এই কথাটা কি কোনোভাবে ধর্মীয় উস্কানি বা ভাবাবেগকে কাজে লাগানোর চেষ্টা? এই ধরনের এগুলো হচ্ছে চটুল, দায়িত্বজ্ঞানীন মন্তব্য। বাংলার মা বোনকে অপমান করা। বাংলার মা বোন কখনোই সেই শাখা পলা বিকিয়ে দেওয়ার মতো মানসিকতায় চলেন না। সেখানে নিজের রাজনৈতিক হতাশা থেকে যদি এই ধরনের কথাবার্তা বলা হয়, এটা তো বাংলার মা বোনদের অপমান করা। বলছি 21শে জুলাই প্রস্তুতিতে আপনার 14 জুন একটি রাজ্য কমিটি বৈঠক দেখা আছে, সেখানে কোর কমিটি ডাকা হয়েছে, অনুব্রত মণ্ডল সেখানে কিছু জেলার প্রস্তুতি বৈঠক, সেখানে অনুব্রত কোর কমিটি ডাকা হয়েছে বিঘ্ন। এখানে কি আলাদা করে কোনো বৈঠক, আলাদা করে সতর্কতা? এ নিয়ে কোনো মন্তব্যই করবো না, কারণ এটা সম্পূর্ণ সাংগঠনিক বিষয়। অনুব্রত মণ্ডল কি আসবেন? কি করে বলবো, কিন্তু ওটাই সম্পূর্ণ সাংগঠনিক বিষয়, এই নিয়ে কোনো মন্তব্য করবো। গোসাবায় 3,500 জাল জন্ম শংসাপত্র পাওয়া গেছে এবং কলকাতা পুলিশের একজন চুক্তিভিত্তিক কর্মী গ্রেফতার হয়েছে। তো স্থানীয় যারা প্রতিনিধি রয়েছেন তাদের নজর এড়িয়ে এমনটা কি সম্ভব? দেখুন, এই ধরনের কিছু অপরাধ, খারাপ কাজ
যুগে 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 হয়ে এসছে এবং কালের নিয়মে নতুন নতুন অপরাধ হয়েছে। আপনি নিশ্চয়ই 8-এর দশকে সাইবার ক্রাইম শোনেননি, অর্থাৎ যেগুলো ছিল হয় সেগুলো রূপান্তর হয়েছে, তার সঙ্গে আবার নতুন কালের নিয়মে প্রযুক্তির সঙ্গে পরিবেশের সঙ্গে নতুন অপরাধ এসছে। এগুলো যুগে যুগে আসছে, পুলিশ প্রশাসনকে সেগুলোকে রুখতে হচ্ছে। সমাজে 99% সবাই ভালো, 1% খারাপ। কোনো কোনো দলে আবার দেখবেন মানে আমাদের যারা সমালোচনা করে, আমাদের যারা বিরোধী দল, তাদের আবার খারাপটা বেশি ভালোটা কম। আর তৃণমূলে দেখবেন ভালোটা বেশি, 1% খারাপ। তো এগুলো এটা তো সমাজের রিফ্লেকশন। তো এখন সেখানে এই ধরনের বিচ্ছিন্ন কিছু অপরাধ যেগুলো মানে ক্রিমিনালরাই করে, তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তো সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। দেখুন বাড়ি ওগুলো একটা ইনসিডেন্ট, ওটা পুরসভা দেখছে। আপনি কি জানেন গত 4 দিন আগে দিল্লিতে দিল্লির সরকার 1 বছর পূরণ করার দিন সন্ধ্যাবেলা কিভাবে একটা আস্ত বাড়ি ভেঙে পড়েছিল? সেটা ছবিটা আমি পাঠিয়ে দেবো না, আপনারা আছে আপনাদের কাছে? সুতরাং এগুলো দুর্ঘটনা। সেই দুর্ঘটনা, এটা তো শুনুন, আপনি জেনে রাখুন, আপনার বয়স কম, সেটা হচ্ছে এটা কোনো কারণে একটা বাড়ি পড়েছে, কেন পড়েছে পুরসভা দেখবে। আর সিপিএমের জমানায় বাড়ি উড়ে যেত, অর্থাৎ আরডিএক্সে বাড়ি উঠতো। 100-র বেশি হতাহত হয়েছিল বইবাজারে রশিদ খানের বাড়িতে। ফলে সিপিএমের জমানায় বাড়ি উড়ে যেত। আর এখন দুর্ঘটনায় কোনো বাড়ি হয়তো কোনো অংশ পড়েছে, সেটা পুরসভা পুলিশ দেখছে। কালকে বোলপুরে বিজেপির যে নারী সম্মান যাত্রা রয়েছে, তাদের বিজেপির নেতৃত্বের ওখানকার বক্তব্য যে তৃণমূল নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়বে, রাস্তায় চলার গতি কমে যাবে, কারণ তৃণমূল ভাবতে পারছে না কাল অন্তত 20,000 লোকের ভিড় হবে। কি বলবেন? ওই ঝাড়খণ্ড অমুক, উত্তরপ্রদেশ অমুক জায়গা, তমুক জায়গা, এসব থেকে কিছু লোককে আনছে শোনা যাচ্ছে। কোনো ভাঁজ পড়ার কোনো ব্যাপার নেই। মানুষ জানেন যারা হাঁটবে তাদের পরিষদীয় দলনেতা বীরবা হাঁসদাকে বলেছিল, বীরবা আমার জুতার নিচে থাকে। তো আমাদের জঙ্গলকন্যা, আমাদের গর্বের বোন, আমাদের মন্ত্রীকে, মহিলা মন্ত্রীকে জুতার নিচে থাকে বলবে, আর তারা নারী সম্মান, মহিলা সম্মান যাত্রা করবে, তো এত বড় মানে দ্বিচারিতা, মানুষ হাসবে। জোড়াসাঁকো বিধানসভায় এক দম্পতি অভিযোগ করছেন যে বলরাম দে স্ট্রিটে তারা যখন বাড়ি করছিলেন, এগুলো রাজনৈতিক না, ওইসব কে কাকে দিয়ে করিয়েছে, কাকে দিয়ে বলিয়েছে, এই ধরনের কোনো অভিযোগের কোনো ভিত্তি এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কে কাকে দিয়ে কেন বলিয়েছে সেগুলো খোঁজ নিলেই সবাই বুঝতে পারবেন। আপনি বলছেন যে এর মধ্যে গোটা কমপ্লেনটা কিছু করানো হয়েছে কাউকে দিয়ে? যারা করেছে তারা বলতে পারবে, এই ধরনের কোনো ঘটনার কোনো খবর নেই। হতেই পারে, মানে তার কাছে গেছে, তিনি হয়তো বলেছেন। তো ফলে দেখতে হবে, ওই জায়গাটায় তৃণমূল খুব দুর্বল। ওই ওয়ার্ডটায় রেকর্ড ভোটে লোকসভায় পিছিয়ে ছিল তৃণমূল। যে কাউন্সিলর চিঠি দিচ্ছেন তার ওয়ার্ডের রেকর্ড ভোটে পিছিয়ে আছে তৃণমূল। ঠিক আছে, রেকর্ড ভোটে তৃণমূল পিছিয়ে আছে। ফলে মানে জনসংযোগ আরও দরকার, নিবিড় জনসংযোগ দরকার। তো ফলে কে কিভাবে কেন কি হলো ওগুলো তো দেখা উচিত। আপনারা যে ছবি আসতে চলেছে সামনে, ইতিমধ্যে চারিদিকে দেখা যাচ্ছে, আপনি বলছেন এই ছবির বিষয়বস্তু কিছুটা রাজনৈতিক, সব মিলিয়ে হঠাৎ কেন এই মনীষা বা এই সব সামনে আসতে চলেছে? কোন বিষয় ইত্যাদি আমি জানি না। বিশিষ্ট পরিচালক অরিন্দম শীল, তিনি তার পরের ছবি করছেন, যে একজন শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত একজন প্রভাবশালী মহিলার রহস্যজনক অন্তর্ধান নিয়ে একটা পলিটিক্যাল থ্রিলার। সেখানে আমি একটি চরিত্র অভিনয় করছি, আমি এইটুকুই জানি। আপনি নাকি এমন একটি চরিত্র অভিনয় করছেন যেটা নাকি পূর্বতন শাসক দলের কোন একটা বড় পদে থাকা, সাংগঠনিক পদে থাকা এক ব্যক্তি। না, আমি শুধু এইটুকুই জানি যে আমি কোনো একটি কিছুদিন আগের কোনো একটি দল, এটা তো মানে গল্পের কথা, একটি দল মানে রুলিং পার্টি কোনো, তার রাজ্যের সাধারণ সম্পাদকের ভূমিকাটি আমাকে দেওয়া হয়েছে। অতীতে এই মৃত্যুতে আপনাকে অনেকবার সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করতে শোনা যাচ্ছে। আমি নিজেই সাংবাদিক, এই ধরনের একটি ঘটনা, এটি কিনা আমি বলতে পারবো না, এই ধরনের একটি ঘটনা আমি যখন নিজে সাংবাদিক ছিলাম, আমি মানে ওতপ্রোতভাবে ঘটনাটির মানে মানে সেই সময়ের যে সাংবাদিকতা আমি যুক্ত ছিলাম, সেই মানে অন্তর্ধান যার হয়েছিল, তার মা যখন বিভিন্ন জায়গায় দুয়ারে দুয়ারে ঘুরতেন সাহায্যের জন্য, তিনি তখন এসেছেন, তার সঙ্গে আমরা কথা বলেছি ইত্যাদি ইত্যাদি। আমি এখন সেই আধারে
তারপর ছবিটা কিভাবে সাজিয়েছেন মাননীয় পরিচালক, সেটার বিস্তারিত আমি বলতে পারবো। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক এই পদ নাকি সিনেমা রাজ্য সম্পাদকের পদ, কোনটা বেশি আপনার কাছে রোমাঞ্চকর বলে মনে হচ্ছে? না না, এটা কোনো বিষয় না। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমি একজন সৈনিক। আমি যখন সাংসদ ছিলাম তখন আমি জীবনে কখনো গাড়িতে এমপি স্টিকার লাগাইনি, কখনো লাগাইনি। আমি জানি না আর কেউ এরকম আছেন কিনা, আমি লাগাইনি। মানে যারা লাগান তারা কেউ ভুল কাজ করেন না, ঠিক কাজ করেন, বাট আমি জীবনে কোনোদিন এমপি স্টিকার লাগাইনি। ফলে দল কোনো পদ দিলে সেই দায়িত্ব পালন করি, পদ না দিলে দায়িত্ব পালন প্রশ্ন থাকবে না, ওটা এক জিনিস। আমি কিন্তু একটি অভিনয়, একটি রোল পাওয়া, এটা নিশ্চিতভাবে আমি সাংবাদিক, রাজনীতি, নানা সামাজিক কাজ করে বেড়াই, লেখালেখি করি, কিন্তু অভিনয়টা একটা নতুন, এবং একজন পলিটিক্যাল লিডার তার ভূমিকায় অভিনয় করা, এটা নিশ্চয়ই একটা আকর্ষণীয় এবং চ্যালেঞ্জিং। আপনার সিনেমা থেকে ফিরে আসা যায়, সেটা হচ্ছে কেষ্টমণ্ডল এবং কাজল শেখ, তাদের অনুগামীদের মধ্যে গতকালও নানুরে এবং বিভিন্ন জায়গায় দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। যে শিক্ষক সংগঠন রয়েছে আপনাদের, তাদের মধ্যে আড়াআড়ি ফাটল হচ্ছে। কোথাও কি বীরভূমের এই ভরকেন্দ্র, শাসক দলের অন্দরে ভরকেন্দ্র কোন দিকে থাকবে সেটা বুঝতে না আপনাদের যাবতীয় উত্তেজনা এবং এই মারপিট, কি বলবেন? এক্ষুনি আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। এইটুকু বলতে পারি, এত বড় দল তৃণমূল কংগ্রেস, এত বড় পরিবার, এখন এবার কোনো এলাকায়, কোনো জায়গায় একজন দুজনের নিজেদের মধ্যে মতপার্থক্য হতে পারে। বাড়িতে হয়, অফিসে হয়, পাড়ায় হয়, ক্লাবে হয়, কিন্তু দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ সামনে রেখে দল ঐক্যবদ্ধভাবে মানুষের দরবারে যায়। ফলে এটা দলের নেতৃত্ব দেখছেন, ঠিক সময় ঠিক জায়গায় এটা মিটে যাবে। মহেশতলার 13-14 বছরের যে বাচ্চা, এটা উদ্বেগজনক, চিন্তার। বাচ্চাটিকে খোঁজার সব রকম চেষ্টা করছে পুলিশ, সর্বাত্মক চেষ্টা করছে পুলিশ। আমরা সবাই আশা করছি এ ব্যাপারে যে রহস্যটা তৈরি হয়েছে, যে প্রশ্ন চিহ্ন থাকছে, বা বাচ্চাটি কোথায় গেল, কি হলো, আমরা তো শুনলাম যে এটা যারা ধরা পড়েছে তাদেরকেও দফায় দফায় জেরা চলছে। সমস্ত রকমভাবে পুলিশ চেষ্টা করছে। এর মধ্যে আমরা কোনো রাজনীতি নেই, এটা একটা ঘটনা, বা কি ঘটেছে এটা আমরা আশা করছি পুলিশ তাড়াতাড়ি এটার একটা সমাধান করতে পারবে। কিন্তু 13-14 বছরের একটা ছেলে, যাকে উত্তরবঙ্গের ইসলামপুর থেকে এসে মহেশতলায় কাজ করতে হচ্ছে, রাজ্যের বেহাল কর্মসংস্থানের অবস্থা, এটা হাস্যকর কথাবার্তা। এটা কি নতুন? এটা কমেছে, এটা নতুন নয়। পশ্চিমবঙ্গে বাড়ির বাইরে গিয়ে কাজ করতে হয়, বা ভারতবর্ষে বাড়ির বাইরে গিয়ে কাজ করতে হয়, এটা তো নতুন নয়। অনেক ক্ষেত্রে এটা রীতি হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমার এলাকার একটি লোক হয়তো কোনো কালে গিয়ে ওই এলাকায় কাজ করছে, তারপর ওই এলাকার কাজের সুযোগ সন্ধানগুলো সে দিয়ে দেয়, ফলে এই এলাকা থেকে আবার ওখানে যায়, এই এলাকা থেকে ওই রাজ্যে যাওয়ার পর আপনি দেখবেন অন্য রাজ্য থেকে কত লোক এই রাজ্যে এসে কাজ করছে। ব্যাপারটা শুধু এই নয় যে পশ্চিমবঙ্গে কেউ বাড়ি ছেড়ে আরেক জায়গায় কাজ করছে, আবার অন্য রাজ্যে বাড়ি ছেড়ে পশ্চিমবঙ্গে কাজ করছে। এ তো বিপুল রয়েছে। ফলে এইটাকে ওইভাবে দেখার কোনো মানেই হয় না। এটা একটা সামাজিক বিষয়। এটা কোনো কারণে যেটা হয়েছে, জামলো মাকদাম, করোনার সময় প্রথম যে পরিযায়ী শ্রমিক শহীদ, 13 বছরের মেয়ে জামলো মাকদাম, সে কি করেছিল? সে একটা সর্ষে খেতে কাজ করছিল পাশের রাজ্যে, লকডাউন হয়ে গেছিল, হেঁটে বাড়ি ফিরতে গিয়ে শেষ কয়েক কিলোমিটার আর পারেনি, রাস্তায় পড়ে মারা গেল। তো সেটা তো হচ্ছে ছত্তিশগড়ে মেয়ে তামিলনাড়ুতে গিয়ে কাজ করছিল, তো অন্য রাজ্যের বিষয়। তো এগুলো এই জিনিসগুলো তো আপনাকে এইগুলো ভুলে গিয়ে শুধু একটা ঘটনা নিয়ে একটা প্রশ্ন তুললে কি করে হবে? আমি জানি গুজরাটে গিয়ে একজন নাবালক পরিযায়ী শ্রমিক, তিনি অত্যাচারের শিকার হয়েছেন। আজ ওই এলাকারই আরেকজন মা, তিনি বলেছেন 8 বছর আগে তারও বাচ্চা গেছিল, 1 বছর যোগাযোগ ছিল, কিন্তু গত 7 বছর ধরে সে বেপাত্তা, পুলিশে তাকে জানিয়ে কোনো উপকার পায়নি। এটা বলা খুব মুশকিল। বাড়ির থেকে কেউ গেলে সে কেন যোগাযোগ করছে না, বা কি হয়েছে, এগুলো নিশ্চয়ই এইভাবে চটজলদি বলা সম্ভব নয়। আমার সিঙ্গেল বোম সিঙ্গেল বুম।